দুজন কালকে ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা টেলিভিশনের পর্দায় কোটি কোটি মানুষ, বাংলার মানুষ যখন এটা দেখেছি, আমাদের গর্বে মন ভরে গেছে, আনন্দে। কারণ এই দুটি মানুষ, তারা আর্টিস্ট, এবং আমাদের মতো যারা আর্টিস্ট মানুষ, যারা ক্রিয়েটিভ মানুষ, তাদের জন্য একটা বিরাট মোটিভেশন। কারণ তাদের জীবনে কোনোদিন কোনো গডফাদার ছিল না। ফ্রম স্ক্র্যাচ তারা তাদের ক্যারিয়ার তৈরি করেছে এবং তাদের বাংলার মানুষের জন্য বিরাট বড় অবদান। আজকে পদ্মভূষণ পাওয়া মিঠুনদার এবং উষাদির, এটা শুধু ইন্ডিভিজুয়াল দুটো ব্যক্তি পদ্মভূষণ পাওয়ার, সেটা থেকে আরো অনেক বড় বাংলার জন্য। বাংলার যে গৌরব তারা দুজন এনেছেন, এটা আলাদা করে বলার রাখে না, অপেক্ষা রাখে না। অত্যন্ত আনন্দের দিন, কিন্তু আবার খুব দুঃখের দিন। দুঃখের দিনটা কেন জানেন? কারণ মিঠুনদার এত বড় মাপের একজন আর্টিস্ট, যার এখনো এই বয়সেও যে সিনেমাতে হাত দেন, যতই রাজ্য সরকার চেষ্টা করেন সেই সিনেমা বন্ধ করে দেওয়ার, সিনেমা হলকে বন্ধ করে দেওয়ার, সিনেমা হলের মালিককে থ্রেটেন করার, হুমকি দিয়ে তার সিনেমা বন্ধ করে দেওয়ার, কিন্তু তাহলেও মিঠুনদার সিনেমা যেখানে হাউসফুল চলে, এখনো মানুষের ভালোবাসা, যেখানেই উনি যান, বিজেপির জন্য প্রচারে যাচ্ছেন, মানুষ উপচে পড়ছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সময় পান না একবার পার্সোনালি ফোন করে হোক কি সোশ্যাল মিডিয়ামে হোক একবার ওনাকে শুভেচ্ছা জানানো। এত ছোট মনের মুখ্যমন্ত্রী, এত ছোট মনের সরকার, চিকেন হার্টেড যাকে বলে, চিকেন হার্টেড সোল, আজকে আমাদের এই মুখ্যমন্ত্রী আর এই টিএমসি সরকার। অথচ এই মিঠুন চক্রবর্তীর ক্রেডিবিলিটি, তার বাংলার মানুষের জন্য কাজ, তার বাংলার মানুষের জন্য সিনেমার কাজ, তার বাংলার মানুষের জন্য সোশ্যাল কাজ, সবকিছুকে ব্যবহার করে যখন রাজ্যসভায় এই টিএমসি কংগ্রেস যখন পাঠিয়েছিল, তাকে ব্যবহার করে আমাদের পার্টি বিজেপি কিন্তু কোন রকম একটি টু শব্দটি করেনি, একটা শব্দের বিরোধিতা করেনি। কিন্তু আজকে যখন এই মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেলেন, যেহেতু উনি 2021 সালে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন, সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা তার পাওয়া কি উচিত ছিল না? আজকে এই ধরনের যে সংস্কৃতি, এটা আগে ছিল না। যে আজকে যে কেউ, যে যত বড় মাপের মানুষ হোক, তার পার্সোনাল লাইফে সে যত বড় ট্যালেন্টেড মানুষ হোক, আজকে সে যদি সরকারের বিপক্ষে বা বিরোধী পক্ষের সদস্য হন, তাকে সম্মান জানানো যাবে না, তাকে একটি মেসেজ বা একটি কল করা যাবে না, তাকে সম্পূর্ণভাবে বয়কট করে রাখা হবে। এই কালচার কিন্তু কার্টেসি মমতা ব্যানার্জি, কার্টেসি টিএমসি সরকার। এবং আমরা এটা আগেও দেখেছি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, শাহরুখ খান, অফকোর্স উনি অনেক বড় মাপের নেতা, অ্যাক্টর, কিন্তু তাকে ডাকা হয়, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে ডাকা হয়, কিন্তু যে অভিনেতা বাংলার অভিনেতা, বাংলার মানুষের অভিনেতা, পশ্চিমবঙ্গ বলতে যে অভিনেতার কথা প্রথম সারিতে আসে, প্রথমে আসে, সেই মিঠুন চক্রবর্তীকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালও ইনভিটেশন পাঠানো হয় না। এ কোন সংস্কৃতি শেখাচ্ছেন মমতা ব্যানার্জি? কোন সংস্কৃতি বাংলাতে নিয়ে এসেছেন?
আপনি রাজনীতি করুন, আপনি ভালো রাজনীতিবিদ, প্রতিটা বিষয়ে আপনি রাজনীতি করেন, কিন্তু এই সংস্কৃতি অন্তত পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি এবং যে পরিবেশ আপনি তাকে কলুষিত করছেন। আজকে কালীপদ সরেন, মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা দেখুন। কালীপদ সরেন, ওনাকে আমরা পদ্মশ্রী দিলাম 2022-এ, তারপরে এই 2024-এ 1 মার্চ তাকে পশ্চিমবঙ্গ সরকার দিল বঙ্গবিভূষণ। বঙ্গবিভূষণ পাওয়ার পরে তিনি হয়ে গেলেন টিএমসির ক্যান্ডিডেট। মানে বঙ্গবিভূষণ যদি আপনি নেন বা রাজ্য সরকারের যে কোনো অ্যাওয়ার্ড, তাতে কিন্তু রাজ্য সরকার আপনাকে সম্মান দেবে, কিন্তু ভারত সরকারের আপনি যদি অ্যাওয়ার্ড নেন তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যারা যারা আধিকারিক বা বড় বড় নেতা রয়েছেন তারা কিন্তু আপনাকে সম্মান জানাতে পারবে না, কারণ ওই যে আপনি কেন্দ্র সরকারের অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং এইখানে কালীপদ সরেন বাবু বঙ্গবিভূষণ পেয়ে ক্যান্ডিডেট হয়ে গেলেন। আজকে ঝাড়গ্রামের উনি ক্যান্ডিডেট, অথচ গুরুমা কামালি সরেন পদ্মশ্রী পেয়েছিলেন, ভারত সরকার দিয়েছেন, মালদাতে উনি থাকেন। খুব রিসেন্টলি অসুস্থ হয়ে মেডিকেল কলেজে, মালদা মেডিকেল কলেজে উনি ভর্তি হন, কিন্তু কি করবেন বলুন, কেন্দ্র সরকারের পদ্মশ্রী পেয়েছেন, তো ওই কামালি সরেন মায়ের একটি বেড জোটেনি। পদ্মশ্রী কামালি সরেন মাটিতে চাদর বিছিয়ে তার চিকিৎসা হচ্ছে। তারপর আমাদের কেন্দ্র সরকার, আমাদের পার্টি ইন্টারভিন করে তাকে সেই সরকারি হাসপাতালে একটি বেডের ব্যবস্থা করে দেয়। ওই যে বললাম, কেন্দ্র সরকারের অ্যাওয়ার্ড পেলে সম্মান পাবেন না, রাজ্য সরকারের অ্যাওয়ার্ড নেন তাতে সম্মান পাবেন। আপনারা জানেন যে এই সরকার এবং মমতা ব্যানার্জি আজকে সম্মানীয় দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতির ক্যান্ডিডেচার নিয়ে কত বিরোধিতা করেছিলেন। আমরা সেই দিনগুলো ভুলিনি, যখন মমতা ব্যানার্জির মন্ত্রী অখিল গিরি তিনি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার চেহারা, তার রূপ নিয়ে কথা বলেছিলেন অত্যন্ত নোংরা ভাষায়। আমরা লজ্জিত হয়েছিলাম। বাংলার মহিলা, বাংলার নারী হয়ে এই সংস্কৃতি মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে বাংলা, আমাদের লজ্জা দেয়। এবং আজকে যে আদিবাসীদের নিয়ে তারা এত বড় বড় কথা বলে, অথচ শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে তার রূপ নিয়ে অপমান করে, এবারেও সেই আদিবাসী ভাই দুঃখু মাঝি 5000 গাছ লাগিয়েছেন। তার এটাই নেশা, পরিবেশকে সবুজ করে তোলা। সেই দুঃখু মাঝিকে, পুরুলিয়ার দুঃখু মাঝি, আমাদের আদিবাসী ভাই, আমরা গর্বিত, তাকে ভারত সরকার 2024 পদ্মশ্রীতে তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, তাকে সম্মান জানিয়েছেন। আমাদের তো বলা হয় আমরা খুব কমিউনাল, আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের কথা বলি, আমরা নেশন বিল্ডিং এর কথা বলি, আমরা কমিউনাল হই নাকি, কিন্তু তারপরেও গুজরাটে সংখ্যালঘু ভাইরা আমাদের সরকারি চাকরি করে প্রায় 8%-এর ওপর। আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের দুধের গরু বলেন, কিন্তু সেই সম্প্রদায়ের মানুষ <4% সরকারি চাকরি করছে। আজকে সেই মানুষদের বকটুইতে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়,
আর সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইসরো সায়েন্টিস্ট হয় না। তারা কমিউনাল নয়, কিন্তু আমাদেরকে কমিউনাল বলা হয়। কমিউনাল আমি জানি না সেটা ভারতবর্ষের মানুষ বলবে, কিন্তু এবারে সম্মানিয়া তাকদিরা বেগম আমার জন্য তো অত্যন্ত গর্বের, যেহেতু আমার প্রফেশন এবং তার প্রফেশন এক। কাঁথা এমব্রয়ডারিতে আজকে বীরভূম থেকে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তাকদিরা বেগম, তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে কিন্তু দেখা হয়নি তিনি কোন ধর্মের। তার যে কাজ, তার যে পারদর্শিতা, তার যে ট্যালেন্ট, সেইটাকে তুলে ধরার জন্য ভারত সরকার তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। অবশ্যই এটা পশ্চিমবঙ্গে এই যে মুসলমানদের জন্য যে প্রীতি, সেটা বিশেষ বিশেষ জায়গায়। আপনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হন, আপনি যদি ভারতবর্ষের জন্য কথা বলেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন, তাহলে আপনার উপর অ্যাটাক আসবে। যেরকম আমাদের মাস্টারমশাই কাজী মাসুম আক্তার, আপনাদের মনে আছে, উনি যখন তার স্কুলে বন্দে মাতরম গাওয়ার প্রথা চালু করতে চেয়েছিলেন, আপনি যদি রাষ্ট্রবাদী মুসলমান করা হয়েছিল, তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন এবং তাকে ট্রান্সফারও করিয়ে দেওয়া হয়েছিল। তিনিও কিন্তু সংখ্যালঘু, কিন্তু ওই যে বললাম, যে সংখ্যালঘু দেশের জন্য কথা বলবে তারা হয়ে যাবে রাষ্ট্রবিরোধী, আর যে টিএমসির জন্য কাজ করবে সে হয়ে যাবে আসল সংখ্যালঘু, আসল মুসলমান। আমরা দেখেছি উস্তাদ রশিদ খান, আমার আরেক খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। আমি খুব মিস করি আমার ভাইকে, যিনি কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সেই দিনটার কথা ভুলবো না। এত দুধেল গরুদের কথা বলেন মমতা ব্যানার্জি, কিন্তু উস্তাদ রশিদ খানের স্ত্রী, আমার বৌদি, তাকে যেভাবে হ্যারাস করেছিল টালিগঞ্জ পুলিশ স্টেশন, আমরা কিন্তু সেটা ভুলিনি। সুতরাং কে কমিউনাল, ভারতবর্ষের 140 কোটি মানুষ সেটা ডিসাইড করবে, বাংলার মানুষও সেটা দেখছে। আরেকজনের নাম না বললেই নয়। বলা হয় না আমরা কমিউনাল, আমরা বিরোধীদের শুধু অ্যাটাক করি। খার্গেজি কালকে বলেছেন বিরোধীদের উত্তর নাকি আমরা দিই না, আমরা শুধু নিজেদের কথাই বলি। কিন্তু আপনাদের মনে থাকবে বীরভূমের 1 টাকার ডাক্তার, 1 রুপিস ডক্টর যাকে বলা হতো, ডক্টর সুশোভন ব্যানার্জি, তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল 2020 সালে। ভারত সরকার দিয়েছিলেন, আমাদের কেন্দ্র সরকার দিয়েছিলেন। উনি মারা যান 2022 সালে। এবং আপনাদের রিমাইন্ড করে দিই, তিনি কিন্তু কংগ্রেসের হয়ে 1984 সালে তিনি কন্টেস্টেন্ট প্রার্থী ছিলেন। আমরা কিন্তু এমএলএ হয়েছিলেন। আমরা কিন্তু কোন দলের সেটা কিন্তু আমরা দেখিনি, আমরা সেই মানুষটার ট্যালেন্ট দেখেছি। তাই আজকে আমাদের জন্য যেমন আনন্দের দিন যে আমাদের এক দাদা এবং এক দিদি পদ্মভূষণ পেয়েছেন, আমরা গর্বিত। পশ্চিমবঙ্গের 9 কোটি 10 কোটি মানুষ গর্বিত। কিন্তু আজকে আমাদের চিফ মিনিস্টার, আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি আজকে যে সংস্কৃতি ছড়াচ্ছেন, তৃণমূলের নাম লেখালেই সম্মান পাবে, তৃণমূলের নাম না লেখালে তুমি ভারত রত্ন পাও, তাহলেও তোমাকে কেউ পশ্চিমবঙ্গে অন্তত সম্মান দেবে না। এই যে সংস্কৃতি, একে আমি ধিক্কার জানাই। মমতা ব্যানার্জি, আপনার সংস্কৃতিকে আমি ধিক্কার জানাই। এবং আপনি যে সংস্কৃতি ছড়াচ্ছেন, আপনার আগে পিছে তো বাংলার মানুষ নেই, সেটা 2024 চৌঠা জুন আপনি জানতে পারবেন। আপনার
সাথে আছে শুধু পুলিশ আর প্রশাসন, এবং সেই পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, হতে পারে তারা টিএমসিরও, কিন্তু মিঠুনদার কাজ তারা ভালোবাসে, মিঠুনদাকে তারা সম্মান করে। কিন্তু এই সরকারের এই যে হুমকি আর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে এই যে কালচার, এর ভয়ে পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা মিঠুনদার কাজকে সম্মান দিতে চান, ভালো বলতে চান, তারাও ভয়ে আজকে এগিয়ে এসে সেটা বলতে পারছে না। এতটা ভয়ে বা হুমকি দিয়ে এই টিএমসি সরকার এই পরিবেশকে ক্রিয়েট করে রেখেছে। এই বিষয়টি আপনাদের সামনে রাখার ছিল। ধন্যবাদ। দিদি, কালকে এসএসসি নিয়ে যে রায় হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায় বেআইনি, বিচার ব্যবস্থাকে বেআইনি এভাবে বলতে পারেন। আপনারাই সাজিয়ে দিয়েছেন এবং শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য, রায়কে আপনারাই বলে দিয়েছিলেন, ওই জন্য ওই রায়। আমার খুব অবাক লাগে যে মুখ্যমন্ত্রী যে কোনো বেআইনি বা যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা যে কোনো ক্রিমিনাল, তার পাশে দাঁড়ান কেন? উনি বলেন উনি সততার প্রতীক, উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই। আমরা জানি এই এসএসসির নিয়োগ দুর্নীতি ওনার নির্দেশে হয়েছে। ওনার দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে, ঘুষ দেবে, চাকরি কিনবে, তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসতো, শান্তিনিকেতন এবং কালীঘাটে। মমতা ব্যানার্জি জানতেন না? আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি সব জানতেন। আপনার নির্দেশে এই চুরি হয়েছে। আজকে যাদের যাদের চাকরি গেছে, তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো গেছেই, এবং যারা ঘুষ দেয়নি তাদেরও গেছে। সুতরাং আদালত থেকে বলা হয়েছে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আমি বলবো যাদের চাকরি গেছে, আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তাদের বাড়ি ঘেরাও করুন। তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি। মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন, এফআইআর করুন থানাতে গিয়ে। এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না, আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন। এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক। কারণ কি কেউ আইনের ঊর্ধ্বে নয়, মমতা ব্যানার্জি আপনিও নন। দুর্নীতি হয়েছে, 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে, মিনিমাম 26,000 ইন্টু 4 একটি পরিবার যদি আমি ধরি। গতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন, এবং এর দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে নিতে হবে। তিনি একটা গোটা প্যানেল বাদ হওয়ার কারণে যোগ্য যারা ছিল তাদেরও চাকরি চলে গেল, সেক্ষেত্রে তারাও এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। আজকে এই বিষয়টি যদি সরকার দেখতেন, কিন্তু সরকার বারবার তারা বলেছেন সুপার নিউমেরিক্যাল পদ ক্রিয়েট করে তাদেরকে চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আদালত আগেও বিচারপতি বলেছেন, এখনো বলেছেন যে কোন এখতিয়ারে এই সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করা হয়, কারা করেছে, কাদের নির্দেশে হয়েছে, কার নির্দেশে হয়েছে এটা তো আমরা খুব ভালো করেই জানি। যার নির্দেশে হোক তাকে অ্যারেস্ট করা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। অনেক হয়েছে। পশ্চিমবঙ্গকে ধ্বংস আপনি একা করবেন না, আপনি একা দায়িত্ব নিয়ে ধ্বংস করে যাবেন আর আমরা জনতা জনার্দন দেখবো বসে বসে, এটা হবে না। সুতরাং আমি
মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কালকে বলেছেন হাইকোর্ট কোমরে বেঁধে টাকা আদায় করা উচিত এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো করবেনই। আমি যে বললাম মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে সিবিআই তদন্তের আন্ডারে আনা হোক। উনি বলুন যে উনি কি করে না জানতেন। ওনার পুরো ক্যাবিনেট এই ডিসিশন দিয়েছে। ক্যাবিনেটকে বরখাস্ত করা হোক, সরকারকে বরখাস্ত করা হোক। এত বড় স্ক্যাম, এত বড় অন্যায়, এর শাস্তি হওয়া দরকার। এক ঝটকায় প্রায় 26,000 জনের চাকরি গেল, তারা ভোটকর্মী হিসেবেও কাজ করছিলেন। এক্ষেত্রে তাহলে ভোটের কাজে কি প্রভাব পড়বে? দেখুন, আজকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন যারা তাবেদারি করে সেই সব মানুষদের আজকে ভোটের কাজে লাগানো হয়। সুতরাং যারা টিএমসির নেতা কর্মী মন্ত্রীদের ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন আজকে তারাও ভোটের কাজে তারা থাকতেন। আমাদের আমার মনে হয় যে জনার্দনের অনেক সৌভাগ্য যে এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যে ভোটে বসবেন না, ভোটের কাজে বুথে বসবেন না, অন্তত সেই দিক থেকে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। রাজ্য তো সুপ্রিম কোর্টে যাচ্ছে, চ্যালেঞ্জ জানিয়ে, সেটা নিয়ে একটু বলুন। সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন? যারা ওএমআর শিট আপনারা ধ্বংস করে দিয়েছেন, আপনারা ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন, সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে আপনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন, আপনার মন্ত্রীরা, আপনার ইউনিভার্সিটির আধিকারিকরা, ভাইস চ্যান্সেলররা সবাই এর মধ্যে যুক্ত। একটা সিন্ডিকেট চালিয়ে আপনারা চুরি করেছেন। চুরিটা তো হলো, ভেবে দেখুন তো আজকে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশনকে কার হাতে আমরা তুলে দিচ্ছি, কার হাতে তুলে দিতে বাধ্য করছে আমাদের এই টিএমসি সরকার, যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো শিক্ষা নেই। আজকে 4+4 তারা অঙ্ক কষতে পারে না, আজকে তাদের হাতে আমাদের ছেলে মেয়েদের তুলে দেওয়া হচ্ছে। মানে পশ্চিমবঙ্গের আগামী জেনারেশনের কোমরকে ভেঙে দেওয়া হচ্ছে। এক তো যুব সমাজের কোনো কর্মসংস্থান নেই, যুব সমাজ বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, অর্ধেক চলে গেছে অন্য বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, আর যারা বেঁচে আছে তারা টেররিস্ট হচ্ছে। আমরা তো এখন টেররিস্ট সাপ্লায়ার, জঙ্গি সাপ্লাই করি। সারা ভারতবর্ষে যেখানে যেখানে জঙ্গি অ্যাক্টিভিটি সেখানে দেখবেন তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে। এগরায় থেকেছে, নবান্নের নাকের ডগায় থেকেছে, লালবাজারের নাকের ডগায় থেকেছে, তারা থেকে গেছে। মমতার পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আজকে এদিকে বোম ব্লাস্ট হচ্ছে, ওইদিকে বাচ্চারা মারা যাচ্ছে, পুলিশ জানে না কিছু, সবকিছু জানে। সুতরাং এর উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে, বলছে যেখানে মিটিং এ যাবেন সেখানে চেকিং সেটাও বাড়ানো হচ্ছে, পুলিশি ব্যবস্থা। দেখুন, ওইটাই তো হয় যখন জনতা জনার্দনের আশীর্বাদ, ভালোবাসা, ভরসা হারিয়ে ফেলবেন, তখন পুলিশই ভরসা। অভিষেক ব্যানার্জি সামনে পিসি আর পিছনে পিসির পুলিশ, এটাই তো হচ্ছে ওনার ক্ষমতা। প্যান্টের পকেটে হাত দিয়ে বিরাট একটা হিরো সেজে আমাদের পাপ্পু যে ডায়লগ গুলো মারে, এগুলো তো সব বাংলার মানুষ দেখছে। পিসিমারও তাই একই অবস্থা, মমতা ব্যানার্জি তাই হবে। বাংলার মানুষকে ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, কি হলো আপনার চাকরি? আপনি বলেছিলেন কত লক্ষ চাকরি হয়েছে আমাদের এই বেঙ্গল গ্লোবাল সামিট, সেসব শ্বেতপত্র বের করার কথা ছিল, সেগুলো গেল কোথায়? কোথায় কোন ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ হয়েছে শ্বেতপত্র দিন, আজ অব্দি তো মানুষ পেল না। কতদিন ঠকাবেন বলুন? গ্রামের মানুষ, বোকাশোকা মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, কিন্তু এবারে তারাও বুঝে গেছে। মুসলমান ভাই বোনেরা, তাদেরকেও আপনি অনেক বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। সিএ হচ্ছে, তোমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে, তারাও বুঝে গেছে যে সিএ তো আমাদের নিয়ে কোনো ব্যাপারই নয়, ভুল বোঝানো হয়েছে। এখন আপনি নতুন নাটক শুরু করেছেন, এনআরসি হবে। ভারত সরকার বলছে কোনো এনআরসির কথাই হয়নি, আপনি বলছেন এনআরসি হবে। আসলে জানেন তো, 13 বছর যদি মানুষের জন্য কাজ করতেন
মানুষ আপনার পাশে দাঁড়াতো, কিন্তু আপনি তো সেটা করেননি। সুতরাং এখন এই নাটকগুলো করতে হবে। মুম্বাই হামলার চক্রীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকম একটা ইঙ্গিত পুলিশের তরফ থেকে পেয়ে এই নিরাপত্তা বাড়ানো বা এই সমস্ত বিষয়গুলো আসছে, মানে জঙ্গিদের নিশানায় অভিষেকের বাড়ির সামনে রেকি করে তারা গেছে, এমন তথ্য পুলিশ সামনে আছে সাংবাদিক বৈঠক করে। না না, এটা সত্যি কথা হতে পারে না। যারা মাই বাপ, যারা আমার আশ্রয়দাতা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আপনারা তো আশ্রয় দেন। যত জঙ্গি তাদেরকে আপনারা থাকার ব্যবস্থা করেছেন, মানে আমি ডাইরেক্টলি বলছি না করেছেন, কিন্তু আপনার পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী জানে না যে এগরার কোন হোটেলে কতদিন ছিল? পুলিশ মন্ত্রী জানে না, পুলিশ জানে না, পুলিশ মন্ত্রীর পুলিশ যে কোথায় কলকাতায় ছিল, কোথায় লালবাজারের সামনে ছিল, এতদিন এখানে থেকে, পশ্চিমবঙ্গ থেকে প্ল্যানিং করে। আর এটা তো প্রথমবার নয়, যেখানেই বোমবাজি হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে আমাদের সন্তানরা, মানে আপনাদের আশ্রয়ে, আপনাদের পোষ্য সন্তানরা, তারা আজকে এগুলো করেছেন। তারা আপনাদের ক্ষতি কি করে করবেন? আপনারা চিন্তা করবেন না, আপনাদের ক্ষতি কোনোদিন করবেন না। আপনারা তাদের আশ্রয় দিয়েছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন, এটা নিশ্চয়ই ভুল খবর। দ্বিতীয় দফা ভোটের আগে আজ প্রচারে আসছেন অমিত শাহ। করণদিঘিতে তার জনসভা এবং রোড শো রয়েছে আরেকটি। সে জায়গা থেকে কি বলবেন, কতটা মানুষকে প্রভাবিত করতে পারবেন অমিত শাহ? দেখুন, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধান সেবক। উনি তো প্রধানমন্ত্রী বলেন না নিজেকে, উনি বলেন আমি দেশের প্রধান সেবক। উনি যে কাজ করেছেন এই 10 বছরে, তার রিপোর্ট কার্ড আপনারা পেয়েছেন। আপনারা মানে 140 কোটি মানুষ, এবং আগামী 5 বছর উনি কোন লাইনে কাজ করবেন আর কিভাবে কাজ করবেন সেটাও উনি দিয়ে দিয়েছেন। সুতরাং সেই বিষয়ে বাংলার মানুষও জানেন। বাংলার মানুষ একটা বিষয়ে জানেন যে এটা দিল্লির ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। হঠাৎ কোনোদিন সকালে উঠে প্যালেস্টাইন ইসরায়েলের মতো যুদ্ধ বা রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ আমাদের কোনোদিন দেখতে হবে না, যতদিন এই মানুষটা দিল্লিতে আছে, এই চৌকিদার যতদিন দিল্লিতে আছে, আমাদের সেই দিনটা দেখতে হবে না। এটা ভারতবর্ষের 140 কোটি মানুষ জানে, ইভেন তৃণমূল কংগ্রেসের মানুষরাও এটা জানেন। তাই জন্য তারা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মতো ইন্ডিয়া অ্যালায়েন্সের চোর ডাকাত পার্টিকে ভোট না দিয়ে, কারণ ওদেরকে দেওয়া মানে ভোটটাকে নষ্ট করা। আপনি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে দেবেন, সেটা সোজা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঝুলিতে পড়বে। আর আপনি টিএমসি কে দেবেন, মানে মমতা ব্যানার্জির নাম করে, সেটা ড্রেনে গিয়ে পড়বে। সুতরাং বাংলার মানুষও জানেন যে কাকে ভোটটা দিতে হবে। অমিত শাহজি আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন সেই কথাগুলোই বলবেন, এবং সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেগুলো বলে দেওয়া দরকার। কারণ আমাদের পূর্বপুরুষরা, আমরা সেই রাতগুলো ভুলিনি যখন আমাদের ঠাকুমাদের কাছ থেকে আমরা সেই গল্প শুনেছিলাম যে এক রাতের অন্ধকারে কিভাবে আমাদের পালিয়ে আসতে হয়েছিল আমাদের পূর্বপুরুষদের। আজকে পশ্চিমবঙ্গে সেই একই অবস্থা হতে চলেছে। রামনবমীর মিছিল করতে পারবো না, দুর্গাপুজোর ভাসান দিতে পারবো না, সরকারি স্কুলে সরস্বতী পুজো করতে পারবো না, বাংলার টিচার চাইলে গুলি খেতে হবে, এটা তো চলতে পারে না। সুতরাং সনাতনী হিন্দুদের জাগরণ করাটা খুব দরকার। সনাতনী হিন্দুরা জেগে উঠেছে, রাষ্ট্রবাদী মুসলমানরা জেগে উঠেছে, তার জবাব 4 জুন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেবে। আপনি প্রার্থী হয়েছেন, প্রচারে ছাড়াও পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার বিরুদ্ধে তো নন ভেলিয়েবল কেস হয়েছে। আপনি অ্যারেস্ট হওয়ার কি ভয় পাচ্ছেন বা কি মনে হচ্ছে? দেখুন, যেদিনকে বিজেপিতে নাম লিখিয়েছি সেদিন থেকে জানি যে মানুষের জন্য লড়াই করতে এসেছি। আর মেদিনীপুরের প্রার্থী হওয়ার পরে মেদিনীপুরের পুলিশ আমার পিছনে পড়ে গেছে। তারা আমাকে একের পর এক কেস দিয়ে ভাবছে যে আমাকে ভয় খাইয়ে দেওয়া যাবে, দমিয়ে দেওয়া যাবে। কিন্তু আমি তো আমার দিক থেকে কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অশালীন শব্দ ব্যবহার করিনি, কোনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, কোনো আনকনস্টিটিউশনাল ওয়ার্ড, কারুর গায়ে হাত দেওয়া, কাউকে মারধর করা, আমি তো কিচ্ছু করিনি।
আমি তো সনাতনী হিন্দুদের তাদের অধিকারের পাশে দাঁড়িয়েছি। আমি বলেছি খড়গপুরের আইসিকে আগের বছর রামনবমীর মিছিলে যা নিয়ম ছিল সেই নিয়ম এই বছর রাখতে হবে। আমি কোনো এক্সট্রা পার্কস চাইছি না, আর আমি কোনো চাইছি না যে আপনি কোনো স্যাংশন রাখুন, এটা করতে পারবেন না, 4টের গাড়ি দিতে পারবেন না, 9টার মধ্যে শেষ করতে হবে। আপনি যে গাড়িতে যে বোর্ড লাগানো থাকে অস্ত্র দিয়ে, সেই বোর্ড লাগাতে পারবেন না। তো এই নিয়মগুলো অন্য সম্প্রদায়ের মানুষ যখন উৎসব করে, ফর এক্সাম্পল মুহররম, 2023 মুহররম হয়েছে, তার ভিডিও আমাদের কাছে আছে। সেখানে দেখা যাচ্ছে আমার মুসলমান ভাইরা অস্ত্র নিয়ে, ছোড়া নিয়ে তারা খেলা দেখাচ্ছে। তো তাদের যদি বারণ না করেন তাহলে হিন্দুদের বারণ করবেন কেন? আর তাদের যদি বারণ করেন তাহলে অবশ্যই হিন্দুদের বারণ করবেন। নিয়ম সবার জন্য এক, কোন সম্প্রদায়ের জন্য এক নিয়ম আর অন্য সম্প্রদায়ের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা নিয়ম। সেটা বলাতে যদি আমাকে কেস খেতে হয়, আমি কেস খেতে রাজি আছি। আরেক জায়গায় মমতা ব্যানার্জি কুচবিহারের মঞ্চ থেকে মুসলমানদের বলছেন রামনবমী যারা করে তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। আজকে উস্কানিমূলক যে কথা, দাঙ্গা বাঁধাবার জন্য উনি প্রায় চেষ্টা করলেন, এবং 4-5টা জনসভা থেকে মমতা ব্যানার্জি বললেন হিন্দুরা কারা রামনবমীর মিছিল করে, হিন্দুরা করে, তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। কি করে সাহস হয় ওনার এই কথাগুলো বলার? আর সেইটা নিয়ে যখন আমি এফআইআর করতে যাচ্ছি, তখন কোতোয়ালি থানার ডিউটি অফিসার বলছে আমি আপনার এফআইআর নেব না। এফআইআর তো দূরের কথা, কমপ্লেনটা নিন। তার আগে কথা হয়েছে আইসির সাথে, কিন্তু ডিউটি অফিসার বলছে আমি কমপ্লেনও নেব না। এবং তিনি বলছেন যে এফআইআর নাকি করা যায় না, মানে যেখানে হয়েছে কুচবিহারে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন ওখানেই নাকি এফআইআর হবে। আরে রুল সার্ভিস বুকটা তো একটু পড়াশোনা করুন, কিভাবে পাশ করেছেন আপনারা? ওটাও কি টুকে পাশ করেছেন নাকি? যখন আমাদের ওই কি নাম রেশমি যে বললো আমাদের দিল্লিতে যে বলেছিল, যার প্রচুর সারা ভারতবর্ষ জুড়ে, নুপুর শর্মার যখন কেস হলো তখন এই নিয়মগুলো তাদের মাথায় থাকে না, তখন সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে এফআইআর হলো। আর অগ্নিমিত্রা পাল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে উস্কানিমূলক এবং দাঙ্গা ছড়ানোর যে মানে কনস্পিরেসি, ষড়যন্ত্র করতে, সেখানে যদি অগ্নিমিত্রা পাল গিয়ে বলে যে এফআইআর করতে হবে, সেখানে তারা নাকি সাইকোলজিক্যালি তারা নাকি দুর্বল হয়ে পড়েছে, এটা লেখা হয়েছে। তারা সেই পুলিশ অফিসার নাকি সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়েছে। যখন সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন আপনাদের কাছে যেত এফআইআর করার জন্য, যখন রাতের পর রাত আমাদের শেখ শাহজাহান, আমাদের মমতা ব্যানার্জির কাছের ভাই, আমাদের সুন্দরবনের বাঘ, বাংলার বাঘ, সে যখন দিনের পর দিন হিন্দু সনাতনী মা বোনেদের ধর্ষণ করত, যৌন নির্যাতন করতো, আর দিনের পর দিন এই মা বোনেরা যখন থানাতে যেত এফআইআর করতে, তখন আবার সেই আপনারাই এফআইআর নিতেন না, কমপ্লেন নিতেন না। তাই আমরা আগেও বলেছি, সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নেই, সন্দেশখালী কোতোয়ালি থানাতে আছে, সন্দেশখালী কুচবিহারে আছে, সন্দেশখালী আসানসোলে আছে। আপনারা এফআইআর নেন না, আর তারপরে আপনারা বলেন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেফেস্ট স্টেট, কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। হবেনি তো। আপনারা যদি রিপোর্টই না নেন, মানে কমপ্লেনই না নেন, আর সেই রিপোর্ট আপনারা যদি দিল্লিতে পাঠান, তাহলে শুধু ভারতবর্ষের মধ্যে কেন, সারা পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গ সর্বদাই, যতদিন আপনাদের সরকার রয়েছে, উইল বি দ্য সেফেস্ট স্টেট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য মুখ্য সচিবের অনুমতি নিয়ে তার অবস্থান জানানোর জন্য শেষ সময়সীমা দিল আদালত। এর আগে 3বার সময়সীমা দিয়েছিল মুখ্য সচিবকে, এবার শেষ সময় দিয়ে জানালো যে 2রা মের মধ্যে অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি করবে, এমনটাই হুঁশিয়ারি আদালত। না, মানে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি, তার চিফ সেক্রেটারি আর তার হোম সেক্রেটারি, তারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে? ভারতবর্ষের সংবিধান যা নিয়ম করেছে সেই নিয়ম পশ্চিমবঙ্গে খাটবে না? মানে কি ভেবেছেন মমতা ব্যানার্জি আপনি? মানে আপনার হাতের মুঠোয় থাকবে জুডিশিয়ারি, হাতের মুঠোয় থাকবে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সবকিছু, আপনি সেইভাবে আপনার রাজ্যকে চালাবেন? কথা শুনছে না যখন, এবার গ্রেপ্তার করা হোক।
চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেফতার করা হোক ওনাকে। সবাই ঠিক পরে লাইনে চলে আসবে, তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেফতার হয়েছে তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। অনুব্রতহীন বীরভূমে আজকে নির্বাচনী প্রথম সভা করছেন মুখ্যমন্ত্রী, তিনি তো অনেক কিছু বার্তা দেবেন। বীরভূমের মানুষ কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রীকে? বীরভূমের মানুষ বার্তা দেবে যেদিনকে তাদের ভোট হবে, বোধহয় 13ই মে বীরভূমের ভোট, 13ই মে, ওই দুর্গাপুর বর্ধমানের সাথেই বোধহয়, যতদূর আমার মনে হয়। সুতরাং তারা জবাবটা দেবে ওই 13ই মে, যাদেরকে পঞ্চায়েতে ভোট দিতে দেওয়া হয়নি, যাদের ওপর সমানে এই বাংলার বাঘ আরেক বাঘ যে অত্যাচার করে গেছে দিনের পর দিন, এবং মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করেছে। কি হলো? সেই তো আজকে জেলের মধ্যে পড়ছে বেচারা অনুব্রত। কে দাঁড়ালো বলুন তো আপনার পাশে? আজকে আমাদের পার্থ চট্টোপাধ্যায়, এত তো বড় বড় কথা আপনার দিদিমা বলেছিলেন, দিদিমণি, কে দাঁড়ালো আপনাদের পাশে? আজকে আমাদের জ্যোতিপ্রিয়, কে দাঁড়ালো? আজকে আমাদের কালীঘাটের কাকু, কদিনের মধ্যে গলার টেস্ট চলে এসছে, কদিনের মধ্যে বেরিয়ে যাবে এবার সবকিছু। কাকুর মনিব কে, সে তো বাংলার মানুষ জানে, এবার সে কোন জেলে যাবে সেগুলো সব দেখা হচ্ছে। সুতরাং কেউ বাঁচবে না। যতই গিয়ে মমতা ব্যানার্জি আজকে বড় মিছিল করুন, বড় সভা করুন, লোককে আবার করে নতুন করে বিভ্রান্ত করার চেষ্টা করুন, আপনাদের চাকরি যাবে না, আমি উচ্চ আদালতে যাব, বাঁচাবো, কেন? দুর্নীতি করেছেন আপনি, দুর্নীতিগ্রস্ত মানুষদের পাশে আপনি দাঁড়াচ্ছেন কিসের জন্য? বরাবর শেখ শাহজাহান, যত ক্রিমিনাল তাদের পাশে আপনি দাঁড়ান। কারণ কি আপনার সরকার আজকে ক্রিমিনালরা চালায়, আপনি তো চালান না, আপনার দ্বারা আজকে ক্রিমিনালরা আপনার সরকার চালায়। সেকেন্ড ফেজের ইলেকশনে কুইক রেসপন্স টিমের সংখ্যা প্রায় 2.5 গুণ বাড়ানো হয়েছে। কারণ হচ্ছে একাধিক জায়গায় অশান্তি, ওয়েবকাস্টিংও ধরা পড়ছে যে বুথের ভেতরে গন্ডগোল হচ্ছে। কি বলবেন, মানে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে শান্তিপূর্ণ ভোট হোক? দেখুন, এটা পশ্চিমবঙ্গ, দিস ইজ দ্য নিউ কাশ্মীর, ভুলে গেলে চলবে না। দিস ইজ দ্য নিউ বিহার, যে বিহারে আমরা শুনতাম সিনেমা হতো, বিহার গ্যাংস অফ ওয়াসিপুর বলে সিনেমা হয়েছিল। এখন দিস ইজ দ্য নিউ ওয়েস্ট বেঙ্গল, ইজ দ্য নিউ বিহার, নিউ কাশ্মীর। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীরের যুব সমাজ যে আগে AK-47 আর স্টোন পেল্টিং করতো, তারা আজকে ইন্ডিয়ান আর্মিতে নাম লেখাচ্ছে। আর কদিনের মধ্যে ওখানে বিধানসভার ভোট হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে ইজ দ্য নিউ কাশ্মীর। আজকে উত্তরপ্রদেশ, দ্য লার্জেস্ট স্টেট, সেখানে আজকে লোকসভা বলুন, বিধানসভা বলুন, লোকাল বডি বলুন, একটা পিন ড্রপ সাইলেন্স, একটা ছুঁচ পড়লে যে সাইলেন্স হয় সেই সাইলেন্সে ইলেকশন হয়। আর আমাদের এখানে যদি লোকাল বডি, মানে ওই কি বলে সমবায় সমিতির যদি ইলেকশন হয়, তাতে আমাদের 10টা লাশ পড়ে যায়। এটাই তো হচ্ছে এগিয়ে বাংলার মডেল। 13 বছর আবার যদি কাজ করতেন তাহলে এইগুলো করতে হতো না। এখন ওনারা জানেন যে আমরা কোনো কাজ করিনি, মানুষ রেগে আছে, মানুষ রেগে ফুঁসছে। আরে আপনি না কাজ করলেন ঠিক আছে, তাও ঠিক আছে, অন্তত মোদিজি যে জিনিসগুলো আমাদের জন্য পাঠিয়েছেন সেটা তো ডিস্ট্রিবিউট করুন, সেটা তো অনেস্টলি ডিস্ট্রিবিউট করুন। তার মধ্যেও চুরি করেছেন, আমফানের জিনিস এসছে চুরি করেছেন, বাড়ি চুরি করেছেন, বাথরুম চুরি করেছেন, রাস্তা বানিয়েছে, রাস্তা এরকম হাত দিয়ে এরকম করে রাস্তা উঠে যাচ্ছে। মেদিনীপুরে এক জায়গাতে এইভাবে রাস্তাটা এরকম করে তুলছে, রাস্তাটার উপরটা উঠে যাচ্ছে। ভেবে দেখুন কেমন রাস্তা বানিয়েছে। জল জীবন মিশনের টাকা এসছে কোটি কোটি টাকা, স্পেসিফাই করা আছে কত ডায়ামিটার হবে, কত থিকনেসের পাইপ হবে, সব বলা আছে। কিন্তু সেখানেও চুরি, সরু পাইপ, নিম্নমানের কোয়ালিটির পাইপ তারা লাগাচ্ছে। সব জায়গা থেকে চুরি, নদী থেকে চুরি, নদীর জল চুরি, নদীর বালি চুরি, নদীর পাথর চুরি। মমতা ব্যানার্জি, আপনাকে দায় নিতে হবে, এই চুরির দায় আপনাকে নিতে হবে, এবং বাংলার মানুষ তার জবাব দেবে, খুব শীঘ্রই তার জবাব দেবে। তৃণমূলের ফেসবুক পেজে অভিযোগ হয়েছিল কয়েক ঘন্টা আগে, যেটা হচ্ছে আপনাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলেছেন যে লাঠিতে তেল মাখিয়ে রাখুক কেন্দ্রীয় বাহিনী, বল এলে সোজা মাঠে সরকার খেলা হবে, সেটাকে নিন্দা করেছে। দেখুন, তৃণমূলের মুখে কি এটা মানায়? তৃণমূল যে ধরনের অত্যাচার, বা যেটা আপনি বললেন যে বুথের মধ্যে ঢুকে রিগিং করছে, রিগিংটা করছে কে? সরকার করছে। আজকে মমতা ব্যানার্জি এত অসুবিধা হচ্ছে কেন যে কেন্দ্র ফোর্স আসছে, আজকে স্টেট ফোর্সকে কেন রাখা হয়নি, কেন অসুবিধাটা কোথায় হচ্ছে? তার তো খুশি হওয়া উচিত যে না,
তার যদি কনফিডেন্স থাকে তার উপরে তার অবাধে ভোট হোক। আই এম কনফিডেন্ট আমি জিতবো, অবাধে ভোট হোক, কোনো অশান্তির দরকার নেই। কিন্তু উনি জানেন যে মানুষকে উনি কিছু দেননি, ঠকানো ছাড়া উনি মানুষকে কোনো কিছু দেননি, সেই কারণেই আজকে ওনাকে এগুলো করতে হচ্ছে। এবং এই যে কেন্দ্র ফোর্সের কথা আপনি বললেন, লাঠিতে তেল মাখিয়ে রাখা, দেখুন আমরা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সন্তান, ঠিক আছে না? আমরা খুব ভদ্র জাত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত ভদ্র এবং রাষ্ট্রবাদী। কিন্তু আমাদের ভদ্রতার কাছে যদি আপনারা উইকনেস ভাবেন তাহলে কিন্তু আপনারা খুব ভুল করবেন। কারণ আপনারা 2021-এও দেখিয়েছেন আপনারা কি করতে পারেন, আপনারা কর্পোরেশন ভোটেও দেখিয়েছেন আপনারা কি করতে পারেন, কতটা নিচে নামতে পারেন। পঞ্চায়েত ভোটে তো আপনারা কাউকে ভোটই দিতে দেননি। তো আপনারা যদি মনে করেন লোকসভার ভোট আপনারাই একধার থেকে মেরে যাবেন, মানে অ্যাকশন নেবেন, আর আমাদের থেকে কোনো রিয়াকশন আসবে না, এটাও তো ভুল ভাববেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটুকুই বলার।